হচ্ছে অর্থগতভাবে, আর গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। কি কি বলেন তো? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা প্রত্যেকটা বিষয় খুব সিম্পলি নিব, সাধারণভাবে আমরা একটু নিব। দেখবেন আমরা খুব ভালোভাবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারতেছি। মানে আমরা কঠিন ভাবে নিব না যে ওরে বাপরে এটা কত বড় একটা ঝামেলার বিষয়, এই ন্যারেশন, এই কন্ডিশনাল সেন্টেন্স, এই ক্লজ। নো, এইভাবে নেওয়ার দরকার নেই। আমি প্রত্যেকটা বিষয় আমি যতদূর পারি খুব ভেঙে ভেঙে ইজিলি আপনাদেরকে বুঝাই দিব। আপনারা আশা করি বুঝতে পারবেন। তো দেখেন, আমরা এখন একটু আজকে প্রেজেন্টেশন নেওয়ার আগে আমরা এই ব্যাপারগুলোতে একটু কথা বলে আসি। এটা কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম যাদের কাছে নেই, আজকে আমি আবারও দিব। সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন, অর্থাৎ টেন্স ব্যবহার করে আমরা কিভাবে এই ট্রান্সলেশন গুলো করতে পারি। টেন্স, মডাল, সেমি মডাল এইগুলো একটু ব্যবহার করে এই বাক্যগুলো আমাদের করতে হবে। প্রথমে নূপুর ভট্টাচার্য, আপনি একটু বলবেন সে কি আমটি খেয়েছিল, এটা কোন টেন্সে আছে এবং এটা কি অ্যাফার্মেটিভ নাকি ইন্টারোগেটিভ? সে কি আমটি খেয়েছিল? এটা স্যার ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট, আচ্ছা ধন্যবাদ। সে কি আমটি খেয়েছিল পাস্ট ইনডেফিনিটের, এটা কিন্তু ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের প্রশ্ন করা হয়েছে। এটাকে অ্যাফার্মেটিভ করলে কি দাঁড়ায় বলেন তো? অ্যাফার্মেটিভে হবে সে আমটি খেয়েছিল। তাহলে এইটার ইংরেজি আগে করেন। সে আমটি খেয়েছিল, হি এট দা ম্যাঙ্গো। এট কেন হবে? ওই যে পাস্ট টেন্সে রয়েছে বাক্যটা, সে হ্যাঁ আমটি হ্যাঁ। খেয়েছিল, এই জন্য ইট হবে না। কথা বোঝা যাচ্ছে? হি এট দা হ্যাঁ ম্যাঙ্গো। এইবার যখন এটা আপনি অ্যাফার্মেটিভ করবেন, সে কি আমটি খেয়েছিল, তখন কিন্তু এখানে আপনাকে বলেছিলাম প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আসে। আর পাস্ট ইনডেফিনিটে একটা কথা আসে, ডিড। কি আসে বলতেন? ডিড। এখানে আপনি কোনোভাবে ডিড ব্যবহার না করে কি করতে পারবেন? সে কি আমটি খেয়েছিল, এখানে আপনারা ওয়াজ বা ওয়ার বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু করা যাবে না। সে কি আমটি খেয়েছিল, ডিড হি ইট দ্য ম্যাঙ্গো। ডিড হি এটা মানে ইট দ্য, ইট কেন দিতে হবে? বলেছিলাম ডিড, ডিড, ডিড। ডিজেতে হ্যাঁ, ডিড ডিজ দেওয়াতে ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হবে? ডিড হি ইট ফর্ম দা হবে। হ্যাঁ ম্যাঙ্গো। সে কি আমটি খেয়েছিল? তারপর দেখেন, তাহারা কি গিয়েছিল। দেখেছেন, সব কিন্তু প্রশ্নবোধক। তো এই প্রশ্নবোধক না করে আগে আপনি অ্যাফার্মেটিভ করবেন, তাহারা গিয়েছিল। দে ওয়েন্ট, দে ওয়েন্ট। ওয়েন্ট, দে ওয়েন্ট, হুম। এতটুকু আর কিছু না। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট। কিন্তু এখানে যে একটা কি শব্দ রয়েছে, প্রশ্নবোধক শব্দ, তাহারা কি গিয়েছিল, তখন কি হবে? ডিড। ডিড হি না, ডিড দে, ওয়েন্ট। ডিড দে ওয়েন্ট। কিন্তু না, ডিড এর পরে ওয়েন্ট দিয়ে দেবো না, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, ডিড দে গো, ডিড দে গো। তাহলে দেখেছেন এইগুলো ইনস্ট্যান্ট করলে কিন্তু সমস্যাগুলো ধরা পড়ে, আমি বলে দিব এইভাবে প্রত্যেকটা জায়গা। তারপর দেখেন কি আছে, আমি একটি গান গাইছিলাম। তার মানে কি? এটা পাস্ট কন্টিনিউয়াস, গাইছিলাম মানে গাইতেছিলাম। তো এটা কি হবে বলেন? আমি একটা আই গান গাচ্ছিলাম। আই ওয়াজ সিং এ সং। ইয়েস, আই ওয়াজ সিঙ্গিং হবে। কেন সিঙ্গিং হবে বলেন তো? কন্টিনিউয়াস টেন্সে ভার্বের পরে আইএনজি বসে। তো যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানেও ভার্বের পর আইএনজি দিতে হবে, আই ওয়াজ সিঙ্গিং এ সং। দেখেছেন, আমাদের এই ভুলগুলো কিন্তু হয়। এটা স্বাভাবিক, এটা কোনো দোষের কোনো বিষয় না। এই ভুলগুলো করলে আমি সমাধান করে দিব। চাঁদ কিরণ দিতেছিল, এটাও একই নিয়মে বলেন। এখানে সাবজেক্ট কি? চাঁদ। তাহলে চাঁদ ইংরেজি কি? দা মুন। তারপর কি হবে? দা মুন অজ শাইনিং, দা মুন অজ শাইনিং। চাঁদ কিরণ দিতেছিল। দেখেছেন, দা মুন অজ শাইনিং, চাঁদ কিরণ দিতেছিল। আচ্ছা, তারপর তুমি ইংরেজি শিখেছিলে, এটা নুরি একটু বলবেন প্লিজ, আমাদের সিলেটের একজন স্টুডেন্ট। এইগুলো বাদ বাকি আপনি তিনটা চারটা পর পর বলে যান, পারা যাবে? তুমি ইংরেজি শিখেছিলে, নুরি। এটা তো পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট। সবাই কিন্তু আমরা কথা বলবো, যাদের হাতে সময় রয়েছে, যারা ফ্রি আছেন, অনেকেই ক্লাসে যোগদান করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এটা পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট কি হবে বলেন? এখানে দেখেন, আপনার কিন্তু না পারলে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আমরা সবাই এখানে শিখতে এসেছি। আপনারা যদি সবাই পারতেন তাহলে তো ক্লাসে আসতেন না। আমি হেল্প করব, বলেন। তুমি ইংরেজি শিখেছিলে, সাবজেক্ট কি? তুমি, তুমি ইংরেজি কি? ইউ। ইউ। তারপর কি হবে? শেখা ইংরেজি কি? লার্ন। তাহলে এখানে না। শিখেছিলে, এখানে কি লার্ন হবে? লার্নিংও হবে না, শিখেছিলে। শোনেন, এটা হচ্ছে জাস্ট পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। ইউ
লার্নড ইংলিশ অথবা লার্নড দিলেও হয়। তো এখানে টি দিতে হবে, লার্নড, L ARN টি, এটা কিন্তু লার্নড হয়ে গেল। ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখেছিলে। কি করেছিলে? তুমি ইংরেজি শিখেছিলে। দেখেছেন? হ্যাঁ, এখানে এই লার্নড দিলে হয়, আবার এটা দিলে হয়। ইদানিং কিছু বইতে এটা দিচ্ছে, LEARNED, এটাও দিচ্ছে লার্নেড বা লার্নড। লার্নেড বলবো না, এটা লার্নড বলবো। ইউ লার্নড ইংলিশ, অথবা তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস ভার্বের V2 ফর্ম প্লাস অবজেক্ট। V2 মানে বুঝতে পেরেছেন, পাস্ট ফর্ম, অর্থাৎ ইউ লার্নড ইংলিশ। দেখেছেন, ইনস্ট্যান্ট কথা বলা ওইভাবে। সে নাচিতে ছিল না, এটা কি হবে, কে পারবেন? নুরি। She did not. She was not dancing. হ্যাঁ, এখানে ডিড নট বলা যাবে না। আচ্ছা, সে এইটা দেখেন, আমি বলি, এই নাট শব্দটা বাদ দিয়ে দেন, এটা বাদ দেন। সে নাচিতে ছিল, কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শি ওয়াজ ডান্সিং। আর যদি বলি সে নাচিতে ছিল না, শি ওয়াজ নট ডান্সিং। মনে রাখবেন, কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে ওই বি ভার্বের পরে নট যোগ করে দিলে নেগেটিভ হয়ে যায়। আমার কথাটা সবাই ভালোভাবে বুঝেননি, আমি আবার বলছি। সে নাচিতেছিল, কি হবে, শি ওয়াজ ডান্সিং, DANCING। দেখেন, শি ওয়াজ ডান্সিং, এইটা কি করলাম, সে নাচিতেছিল। কি করলাম, এটা কিন্তু অ্যাফার্মেটিভ তৈরি করে নিয়েছি। শি ওয়াজ ডান্সিং, সে নাচিতেছিল। আর যখন বলবো সে নাচিতেছিল না, এখানে একটা বি ভার্ব রয়েছে, ওয়াজ। এই ওয়াজ কোন জায়গা থেকে এসেছে বলতে পারেন? এর উৎপত্তি কোথায়, এর বাবার নাম কি? এটা হচ্ছে বি ভার্ব থেকে এসেছে, বি ভার্বের পাস্ট ফর্ম। সবাই কি বুঝতে পারছেন? এই বি ভার্ব থেকে এসেছে ওয়াজ ওয়্যার। তো এই ওয়াজ, কোনো বাক্যে বি ভার্ব থাকলে নেগেটিভ করতে গেলে ওর পরে নট দিয়ে করা যায়। শি ওয়াজ ডান্সিং, সে নাচিতে ছিল। আর সে নাচিতে ছিল না, শি ওয়াজ নট ডান্সিং। কারো কোনো সমস্যা আছে? শি ওয়াজ নট ডান্সিং, এই জায়গাগুলো যদি না বুঝেও কেউ বলেন বুঝেছি, সমস্যা থেকে যাবে। শি ওয়াজ ডান্সিং, সে নাচিতেছিল, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। আর সে নাচিতেছিল না, এই যে দেখেন, টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন গুলো অনেক আগেই শীট আপনাদের দিয়েছিলাম, আজকেও আবার দিব। এখান থেকে করবেন, প্র্যাকটিস করবেন। অনেক ট্রান্সলেশন এখানে, ডে 1, ডে 2, ডে 3, অনেক রয়েছে। এইগুলো প্র্যাকটিস করতে হবে। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, আপনার রোগ হয়েছে, বাজারে থেকে ওষুধ কিনেও আপনি আনছেন, ওষুধ না খেলে কি রোগ সারবে, কেউ বলতে পারবেন? সারবে না। তো এখানে আমি যে কথাগুলো বলি, এগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার লাইফে, তবেই আপনি ইংরেজি শিখতে পারবেন। অ্যাপ্লাই কিভাবে করবেন, এগুলো করার চেষ্টা করবেন। অনেকেই দেখেছি হোয়াটসঅ্যাপে লিখে আমাকে পাঠায়, অথবা লেখার দরকার নেই, আপনি এগুলো মুখ দিয়ে বলবেন, রেকর্ড করবেন, করে নিজে শুনবেন, আমাকে দিবেন, তবেই দেখবেন ভুলগুলো সংশোধন হচ্ছে। চাঁদ কিরণ দিতেছিল, আচ্ছা, সে নাচিতেছিল না, শি ওয়াজ নট ডান্সিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ। আমরা রেডিও শুনছিলাম, কে পারবেন? 7 নাম্বার, আমরা রেডিও শুনছিলাম, কি হবে? We না, উই uh, লিসেন্ড we রেডিও কেমনে হয়, উই লিসেন্ড রেডিও দিলে তো, হ্যাঁ, এবার ঠিক হয়েছে, উই ওয়ার লিসেনিং রেডিও, আমরা রেডিও শুনছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেছেন? এই জন্য বলি, প্রত্যেকটা জায়গায় আগে টেন্সটা ভালো করে ধরা শিখতে হবে। এটা কোন টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। রেডিও শুনছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স না? তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা রেডিও শুনছিলাম। আমরা মাছ ধরছিলাম, উই ওয়ার ক্যাচিং ফিশ। আমরা একটা বাড়ি বানাচ্ছিলাম, উই ওয়ার মেকিং আ হাউস। এখানে অনেকে লিখে ফেলে উই ওয়ার মেডিং হে হাউস, কিন্তু এখানে মেড তো হচ্ছে B2 ফর্ম। B2 ফর্মের সঙ্গে আইএনজি দেওয়া যায় না, আইএনজি দিতে হয় B1 ফর্মের সঙ্গে। কি বোঝা যাচ্ছে? শারমিন আক্তার, কথা বলবেন সবাই। Yes, sir. সে একটি রচনা লিখছিল, দেখেন সব কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। তাহলে কি হবে, শি ওয়াজ অথবা হি ওয়াজ She was রাইটিং আ লেটার বা অ্যান এসে, best. স্টোরি না, রচনা, এসে অথবা কম্পোজিশন। তাহলে কি হবে, শি ওয়াজ রাইটিং অ্যান এসে অথবা হি ওয়াজ রাইটিং অ্যান কম্পোজিশন। আচ্ছা, তারপর দেখেন এ কম্পোজিশন। এরপর কি হবে, ছেলেগুলো গোলমাল করছিল, এটা বলেন একজন, নতুন কেউ বলেন, নুরু। হ্যাঁ হ্যাঁ, দা বয়েজ ওয়ার দিতে হবে, দা বয়েজ ওয়ার মেকিং নয়েজ, দা বয়েজ ওয়ার মেকিং নয়েজ। তারপরের বাক্যটা কি রয়েছে, রোহান কি পড়ছিল, রোহান কি পড়ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, কে বলবেন?
হ্যাঁ, রোহান ওয়াজ রিডিং, রোহান পড়িতেছিল। তাহলে রোহান কি পড়িতেছিল? ওয়াজ রোহান রিডিং? ওয়াজ রোহান রিডিং। অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে বা বি ভার্ব থাকলে ওই বি ভার্বটাকে সবার প্রথমে আনলে কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্নবোধক হয়ে গেল। ওয়াজ রোহান রিডিং? আমরা কি টেলিভিশন দেখছিলাম? কি হবে? আমরা কি টেলিভিশন দেখিতেছিলাম? এখানে কিন্তু সব কন্টিনিউয়াস এসে যাচ্ছে। আমরা টেলিভিশন, এইটার আগে এটার এটার অ্যাফার্মেটিভ বলেন। আমরা টেলিভিশন দেখছিলাম, কি হবে? উই ওয়ার ওয়াচিং টিভি। উই ওয়ার ওয়াচিং টেলিভিশন, থ্যাংক ইউ। তাহলে আমরা কি টেলিভিশন দেখছিলাম? ওয়ার উই? দেখছেন, তাহলে কিন্তু এগুলো নিজেরাই আমরা পেরে যাচ্ছি। এটাই বলে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখা। এইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে। তারপর কি লিখেছি? তোমরা কি গোলমাল করেছিলে? এটা কি হবে? তোমরা কি গোলমাল করছিলে? অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। আ নয়েজ। আর ইউ মেকিং আ নয়েজ। ধন্যবাদ। সে কি স্কুলে যাচ্ছিল? সে কি স্কুলে যাচ্ছিল? ওয়াজ হি গোয়িং টু স্কুল? Was going to the school. ইয়েস, ওয়াজ হি গোয়িং টু দা স্কুল। ধন্যবাদ। দেখছেন, এই যে নিজেরাই সব পেরে যাচ্ছেন। রহিম কি বাজারে যাচ্ছিল? Rahim to the না, এই যে আমি বলেছি সব সময় দেখেন, যদি যারা পারেন না, ইয়েস, যারা পারেন না তারা কি করবেন? প্রথমে এটাকে অ্যাফার্মেটিভে সাজিয়ে নিবেন। রহিম কি বাজারে যাচ্ছিল? এটার অ্যাফার্মেটিভ কি হবে? রহিম বাজারে যাচ্ছিল। রহিম ওয়াজ গোয়িং টু মার্কেট। রহিম ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে অক্সিলারি ভার্ব আছে না, ওয়াজ। রহিম কি বাজারে যাচ্ছিল? ওয়াজ প্রথমে আনতে হবে। ওয়াজ রহিম গোয়িং টু মার্কেট? আমি বারবার একটি কথা বলছি, নূপুর, বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে কি করতে হবে? বাক্যটা যদি আপনি না পারেন, কঠিন মনে হয়, আগে অ্যাফার্মেটিভে সাজাতে হবে, তারপর ইন্টারোগেটিভ করবেন বা নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ যাই করেন, দেখবেন অনেক সহজ হয়ে যাবে। আগে আপনাকে অ্যাফার্মেটিভে বিষয়টা সাজিয়ে নিতে হবে। তারপরের বাক্য কি আছে? তুমি তখন কি করছিলা? তুমি তখন কি করছিলে? এটা কি হবে? এখানে কি ইংরেজি কি? হট। দেখেন আজকে আমি, while on and doing. না, তুমি তখন কি করছিলে, এখানে দেন আসবে। দেন মানে তখন, হোয়েন মানে তো কখন হয়ে গেল। তুমি তখন কি করছিলে, হোয়েন। দেখছেন এই, হ্যাঁ, হোয়েন, হ্যাঁ, ডুইং দেন। হট ওয়ার ইউ ডুইং দেন, এখানে হট মানে কি? প্রথমে এখানে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে কি, অর্থাৎ হট ওয়ার ইউ ডুইং দেন। তুমি তখন কি করছিলে, প্রথমে সাবজেক্ট আনতে হবে হট। হট। তার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। দেন, THEN, এই যে দেন মানে হচ্ছে They তখন। have gone. THEN, এই দেনের বাংলা হচ্ছে তখন, THEN। আরেকটা লিখলাম THAN, এই দেন মানে হচ্ছে চেয়ে। সে আমার চেয়ে 10 বছরের বড়। হি ইজ 10 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক বলেছেন। এই যে দেন, আরেকটা হচ্ছে দেন। প্রথমটা উচ্চারণ হবে দেন, THEN। আরেকটি হচ্ছে দেন, THAN। এই জায়গাটা খুব ভালোভাবে একটু শুনে রাখবেন। এগুলো সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। মানে সিমিলার মানে হচ্ছে একই, একই রকম শব্দ দেয়, কিন্তু এদের বাংলা অর্থটা কিন্তু একটু আলাদা হয়। যেমন দেখেন, এখানে লিখলাম হোপ, HOPE, হোপ। আরেকটা লিখলাম HOP, এই দুইটা হোপ লিখেছি। এইটার উচ্চারণ হোপ, আর ওইটার উচ্চারণও কিন্তু হোপ। এই দুইটা হোপ মানে কিন্তু আলাদা। প্রথম হোপ মানে হচ্ছে আমরা চিঠিতে লিখি না, মাই ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর ভেরি ওয়েল। এই হোপ মানে আশা করা। হোপ মানে কি করা? আশা করা। আর HOP, এই হোপ শব্দের অর্থ হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা বা লাফানো। ওই যে মেয়েরা একটা একটা খেলা খেলে না, দেখবেন গ্রামে, কি একটা কিত কিত না কি বলে, এই সেই হোপ মানে হচ্ছে খুঁড়ি, কুত কুত বলে। হ্যাঁ, এই যে আপনাদের এলাকাও চিনে গেছে। ঠিক আছে, তো এইটাকে বলে হচ্ছে সেই খেলার নাম হোপ, এক পায়ে লাফানো, যেটা HOP। আর আমি যদি ওই পির পরে একটা দিয়ে দেই, এই হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করা। দেখেন এখানে এই বিষয়ে আরো কিছু শব্দ লিখে দেয়। QUIET, কোয়াইট। আরেকটা লিখলাম ইউ QUITE। দেখেন প্রায় একই রকমের বানান। এগুলো প্রচুর, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হয়, কেন জানেন? কারণ আমরা এই জায়গাগুলো ভালো করে মুখস্থ করতে পারি না। দুইটা বানান লিখেছি, QUIET, কোয়াইট। আরেকটি লিখেছি QUITE। এই দেখেন, টি এবং ই একটু আলাদা আছে, সবাই ভালো করে দেখেন কি লিখেছি। কোয়াইট বানান কিন্তু একটু আলাদা আলাদা করে লিখেছি।
মিজানুর রহমান, প্লিজ নো দ্যাট। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ভালোভাবে? আচ্ছা, থ্যাংক ইউ। যদি আজকে ফ্রি থাকেন একটু প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আমি কি দেখাচ্ছি, এই যে সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একই রকম সাউন্ড, কোয়াইট, এটাও কোয়াইট, এটাও কোয়াইট, কিন্তু এই কোয়াইট শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? দুইটা কোয়াইট লিখেছি আমি এখানে, দুইটা কোয়াইটের অর্থ কিন্তু, হ্যাঁ এই দেখেন কি, কিউইউআইইটি, এই যে প্রথম যেটা লিখেছি না, এই কোয়াইট, কিউইউআইইটি, এই যে প্রথম যেটা লিখেছি কোয়াইট, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে নীরব, শান্ত। ইউআইইটি মনে রাখবেন। এই শেষে যদি টি এবং টি এর আগে যদি ই থাকে, মনে করবেন এখানে শুধু ই এর পার্থক্য, যেটা লেটার লিখেছি না, ই, ABCDE, তো এই ই যদি প্রথমে থাকে, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত, নীরব। আর এই কিউইউআইটিই, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। আমরা অনেকেই দেখি, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, আমি বলি আই এম কোয়াইট ওয়েল, আই এম কোয়াইট ওয়েল। এই কোয়াইট বানান হচ্ছে কিউইউআইটিই, এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি সম্পূর্ণ ভালো আছি, আই এম কোয়াইট ওয়েল। তো এই সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস এর একটা ক্লাস নেবো, এটা দেখি শীটটা আজকে দেওয়া যায় কিনা, ছোট্ট একটি শীট আছে, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, একই রকমের শুনতে কিন্তু বানান আলাদা এবং শব্দও আলাদা, অর্থ আলাদা। তুমি কি নদীতে গোসল করছিলা? তুমি কি নদীতে গোসল করছিলে? তাহলে এর অ্যাফার্মেটিভ কি হয়? তুমি নদীতে গোসল করছিলে, ইউ আর কি, টেকিং আ বাথ Taking a bath in the river. ইন দা রিভার, ঠিক আছে। তাহলে ওয়াই আর ইউ টেকিং আ বাথ ইন দা রিভার, ওয়াই আর ইউ টেকিং আ বাথ ইন দা রিভার, তুমি কি নদীতে গোসল করছিলে? তাহারা কি মাঠে খেলছিল? আচ্ছা দেখেন, এই জায়গাগুলো আমি বুঝাবো, এগুলো আবারও আপনারা করবেন, তার আগে আজকে আমি একটু গ্রামারের সাইডটা একটু দেখিয়ে আসি। গ্রামারটা আমরা কোন জায়গাটাতে আমরা বেশি ভুল করি, আমরা লিখতে পারি না কেন, সেই জায়গাগুলো আমরা একটু, সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজে বের করার, এই যে বাংলা টু ইংলিশ আর্টিকেল ট্রান্সলেশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা প্রত্যেকে দেখেন এখানে যে কনফিউজড হয়ে যায় যে এই বাক্যের সাবজেক্ট কোনটি। দেখেন তো এখানে বড় একটা বাক্য লিখেছি, বাক্যটা সাবজেক্ট কি আমরা খুঁজে পাবো? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা, হ্যাঁ দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে আসে নাই। জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু লিভ নেন, মানে ত্যাগ করেন, ত্যাগ করে আবার জয়েন করেন। হুম, আপনি একটু, নূপুর আপনি এক কাজ করেন, একটু লিভ নেন, নিয়ে আবার জয়েন করেন, দেখতে পাবেন, সবাই দেখতে পাচ্ছে। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রেখেছে। এখন নারীরা প্লেন চালাচ্ছে, এখন নারীরা ট্রেন চালাচ্ছে, এখন নারীরা প্রাইভেট কার চালাচ্ছে, বাংলাদেশের বা বিশ্বের প্রত্যেকটা জায়গায় নারীরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। তো এই যে বড় একটা বাক্য, সাবজেক্ট খুঁজে বের করব কিভাবে? এর কোনো উপায় কি আছে, কোনো মেডিসিন আছে? অবশ্যই আছে। আমরা সেই নারী নারীরা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। একদমই ঠিক। তো দেখেন এই জায়গাটাই, যে প্রথমে সাবজেক্ট বের করতে হবে, কি বের করতে হবে? কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই সাবজেক্ট বলে। প্রথমে সাবজেক্ট বের করতে হবে, কিভাবে? কে বা কারা বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই কিন্তু সাবজেক্ট বলে। এই বাক্যে কারা করছে, কারা এগিয়ে রয়েছে, উত্তর আসবে নারীরা, উত্তর আসবে ওম্যান, অর্থাৎ নারীরা। দেখেন বড় একটা বাক্য কিভাবে সুন্দর করে সহজে সাজিয়ে দেই, সবাই ভালোভাবে খেয়াল করবেন। ভার্ব বের করার সহজ নিয়ম হলো কি করছে। এই যে রিপন ফুটবল খেলছে, এখানে এই ফুটবল অবজেক্টকে প্রশ্ন করতে হবে কি করছে রিপন? খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, উত্তর আসবে খেলছে। দেখেন এখানে প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্ট্যান্ট, অমনোযোগী হওয়া যাবে না কিন্তু। যদি প্রশ্ন করা হয় রিপন কি করছে, উত্তর আসবে প্লেয়িং। এই প্লেয়িং কিন্তু ভার্ব পেয়ে গেলাম। তো এক নম্বরে সাবজেক্ট বের করলাম, কিভাবে সাবজেক্ট বের করতে হবে? কে, কারা বা কাদের দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট বের করব। ভার্ব বের করব কিভাবে? ভার্ব বের স্যার, করার এই প্রশ্নটা তো মেবি বাঘকে করতে হবে, যে বাঘ কি কি করে। সাবজেক্ট, হ্যাঁ, কে করে বা কারা করে বা কাদের দিয়ে করে, তখন সাবজেক্ট বের হবে, হ্যাঁ এটা সাবজেক্টকে প্রশ্ন করতে হবে। তাই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা ভার্ব বের করব কিভাবে? ওই সাবজেক্টকে প্রশ্ন করব হট দ্বারা, এই যে হট মানে কি, তাহলে রিপন সাবজেক্ট, ওকে প্রশ্ন করলাম যে এই যে রিপন ফুটবল খেলে, তাহলে মানে কি করছে?
কি করছে, এই যে হট দ্বারা, হট মানে কি, তাহলে উত্তর আসবে খেলা করছে। আমি ভাত খাচ্ছি, আমি কি করছি, আমি ভাত খাচ্ছি, এই খাওয়াটা কিন্তু এখানে ভার্ব। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটাই কিন্তু অবজেক্ট। রিপন ফুটবল খেলছে, তো ভার্বকে প্রশ্ন করেন তো, রিপন কি খেলছে, উত্তর আসবে ফুটবল খেলছে। রিপন, এই যে রিপন ফুটবল খেলছে, ফুটবল কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেলাম, ফুটবল কি পেয়ে গেলাম, অবজেক্ট। তাহলে ভার্বকে প্রশ্ন করব এই যে কি বা কাকে দ্বারা। অবজেক্ট না থাকলে বাকি অংশ, অর্থাৎ ওই যে অ্যাডভার্বিয়াল যেটুকু অতিরিক্ত অংশ, ওটাই কিন্তু অবজেক্ট হয়। সব শেষ যা থাকবে ওইটাকে কনজাংশনও বলতে পারেন, কানেক্টরও বলতে পারেন, অ্যাডভার্বিয়াল ক্লজও বলতে পারেন। যদি কোনো অংশ বাকি থেকে যায় কোনো বাক্যের, ইংরেজি বা বাংলার, মনে রাখবেন ওইটুক বাকি অংশ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল বলে। উপরোক্ত সিকোয়েন্স অনুসারে নিচের বাক্যটিকে স্টেপ বাই স্টেপ অনুবাদ করেন। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এখন সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করেন তো, কে রাখছে, উত্তর আসবে মহিলারা, ওমেন। আচ্ছা, ভার্ব কিপিং, কি রাখছে বা তারা কি করছে, অবদান রাখছে। এখানে কিপিং মানে হচ্ছে অবদান রাখা। অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, মহিলারা কি রাখছে, তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। মহিলারা কি রাখছে আমাদের দেশে, তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে টোটাল বাক্যটা কি হবে, উইমেন আর কিপিং দেয়ার সাইন্স, এটা উচ্চারণ হবে কিন্তু সাইন, সাইন মানে হচ্ছে চিহ্ন বা অবদান। উইমেন আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস। উইমেন্স আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশনস। অর্থাৎ দেশের উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। এখানে সাবজেক্ট কি, উইমেন। এই উইমেন মানে হচ্ছে নারীরা কি করছে, আর কিপিং দেয়ার সাইন্স, তাদের স্বাক্ষর রাখছে কোথায়, অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, যোগ্যতা ও দক্ষতার ক্ষেত্রে। দেখেছেন, তাহলে বড় একটা বাক্য। দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন, আমাদের সময় এগুলো ট্রান্সলেশন করতে হতো। আমরা দেখেছি আমাদের সিনিয়র এখানে অনেকেই আছেন, আমারও সিনিয়র। তো এই দেখবেন আগের কালের যে পপি গাইড আছে না, এনসিয়েন্ট, আজ থেকে 20 বছর 25 বছর আগের, এই পপি গাইড গুলোতে চেঞ্জিং, জয়েনিং, সেন্টেন্স ট্রান্সলেশন মেথডে ইংরেজি শিখতে হতো। আমার বাবা একজন স্কুল টিচার এবং স্কুলের ইংরেজি শিক্ষক, হাই স্কুলের, এখন প্রধান শিক্ষকে পদোন্নতি পেয়েছে। তো অনেক বই আমাদের বাড়িতে সংগ্রহে আছে। এই যে পপি গাইডের কথা বললাম, অনেক রকমের গ্রামার গাইড রয়েছে। তো সব থেকে ভালো মেথড কি জানেন, এই ট্রান্সলেশন শিখে শিখে ইংরেজি শেখা। কারণ কি বলেন তো, আমরা কথা বলার সময় আমাদের মাথায় প্রথমে বাংলা বাক্যগুলো আসে, তারপর ওইগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে দিব। আমার কথা সত্য কিনা? অর্থাৎ প্রত্যেকটা জি স্যার। প্রত্যেকটা বিষয় আপনি ভেবে দেখেন, চোখ বুজে একটু চিন্তা করেন, চোখ বন্ধ করেন করে চিন্তা করেন আমার কথা সত্য কিনা, অবশ্যই সত্য হবে। আপনি মনে করেন একটা ভাষণ দিবেন, বক্তব্য রাখবেন, বই মেলা, শিক্ষা সফর, মাই পেন, মাই ফাদার, মাই মাদার, করোনা প্যান্ডামিক, মোবাইল ফোন, ল্যাপটপ, যে কোনো বিষয়ের উপর আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, 10টি বাক্য লিখবেন। তো ওই বাক্যগুলো দেখবেন আপনার ব্রেনে আগে বাংলায় চলে আসে, বাংলা থেকে আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো এটাকে বলা হচ্ছে জিটিএম। জিটিএম এই মেথডের নাম হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড। পরে চলে যাই পরবর্তী ধাপগুলো। আচ্ছা, আমি সময় চলে যাবে, আবার সময়ও পাওয়া যাবে না। আজকে সেই বিষয়টা একটু দেখে আসে, এই যে জায়গাটা করাতে চাচ্ছিলাম, আমি কোশ্চেন করব, আপনারা একটু উত্তর দিবেন। যেমন যদি আমরা, আচ্ছা, এখানে যদি আমরা ইয়ে করি, প্রশ্ন করতে যাই, যেমন হু দিয়ে যদি প্রশ্ন করি, এখানে প্রথমে আমি একজনকেই বলবো, শুধু সেই উত্তর দিবেন। তারপরে যদি না পারেন আমরা অন্যরা কথা বলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা এখানে প্রথমে আমি হু দিয়ে প্রশ্ন করব, শ্যামল চন্দ্র ভৌমিক। আপনি বলবেন বাবু, যে যদি বলা হয় হু আর ইউ, আপনি কে, তখন আপনি কি বলবেন? ইয়েস, আই এম শ্যামল চন্দ্র ভৌমিক। যদি বলা হয় হাউ ওল্ড আর ইউ, হু বাদ দিয়ে আমি হাউতে চলে গেলাম। হোয়াটস ইওর প্রফেশন এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আপনার পেশাটা কি, যে কোনো একটা পেশার নাম বলতে হবে। হোয়াটস ইওর প্রফেশন? ইয়েস, অর ইন অ্যান এনজিও, অর সাম গভ জব, গভর্নমেন্ট জব হোল্ডার, বিভিন্ন কিছু যে যে পেশায় রয়েছেন এটা বলতে পারবেন। তারপর যদি বলি হোয়াটস ইওর ফেভারিট কালার?
ইয়েস। হু ইজ ইউর ফেভারিট রাইটার, আপনার প্রিয় লেখক, আর হু ইজ ইউর ফেভারিট পোয়েট, ইজ দেয়ার এনি নেম? হু ইজ, হ্যাঁ, ইয়েস, শেক্সপিয়র। অথবা মাই ফেভারিট রাইটার অর পোয়েট ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর, নজরুল ইসলাম। মাই ফেভারিট রাইটার ইন বাংলাদেশ ইজ মোহাম্মদ জাফর ইকবাল স্যার। অনেক কিছু আপনি বলতে পারেন। তারপর যদি বলি ইন ইয়োর ফ্যামিলি হু লাভস ইউ মোস্ট, আপনার পরিবারে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে? মাই ফ্যামিলি, ইন মাই ফ্যামিলি মাই মাদার লাভস মি ভেরি মাচ, আর ইন মাই ফ্যামিলি, ইয়েস, ফর মাই অনেস্টি। তারপর যদি বলা হয় হুম ডু ইউ লাইক মোস্ট ইন ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে আপনি কাকে সব থেকে বেশি পছন্দ করেন? বলতে হবে আই লাইক মোস্ট মাই ইল্ডার সন, অর মাই ওয়াইফ, মাই মাদার, যে কোনো এখানে একজনের একটু নাম বলতে হবে। তারপরে যদি বলি আহ এখানে যদি প্রশ্ন করা হয়, মনে করেন হু দিয়ে যদি প্রশ্ন করি হু লাভস ইউ মোস্ট, কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে ইন ইউর ফ্যামিলি? মাই সন, মাই ইল্ডার সন, আর মাই ইয়াঙ্গার সন, এখানে নামও বলা যায়। হি লাভস মি ভেরি মাচ। হু প্লেস ক্রিকেট, কে ক্রিকেট খেলে? মনে করেন এখানে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, তো আমি যদি বলি হু আর প্লেইং ক্রিকেট, কারা ক্রিকেট খেলছে, তো আপনি বলতে পারেন দা বয়েজ আর প্লেইং ক্রিকেট। হু রাইটস দিস, কে এগুলো লেখে? কে এগুলো লেখে? তাহলে এখানে উত্তরটা সাজাতে গেলে কি করতে হবে? দা বয়েজ রাইট দিস, অথবা আই রাইট দিস, অথবা হি রাইটস দিস। মেন হচ্ছে আপনাকে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝে যে কোনো একটি উত্তর আপনাকে দিতে হবে। যদি বলা হয় হু স্প্লিটস হেয়ার, কে এখানে থুতু ফেলেছে? স্প্লিট মানে হচ্ছে থুতু ফেলা। হু স্প্লিটস হেয়ার, বলতে হবে সামন হ্যাজ স্প্লিট হেয়ার, যে কেউ এখানে বা কেউ একজন এখানে থুতু ফেলেছে। অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে যে আমরা ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতেছি কোন টেন্সে। আমি যদি প্রশ্ন করি হু কেম হেয়ার ইয়েস্টারডে, এটার উত্তর কি হবে? হু কেম হেয়ার ইন ইয়োর হোম ইয়েস্টারডে, গতকাল আপনার বাড়িতে কে এসেছিল? এইটার উত্তর আপনি কি দেবেন? বলতে হবে মাই মাদার, অথবা মাই ফাদার, বা ওয়ান অফ মাই ক্লোজ রিলেটিভ কেম টু মাই হোম ইয়েস্টারডে, গতকাল আমার একজন নিকট আত্মীয় আমার বাড়িতে এসেছিল। কে এসেছিল? আমার একজন নিকট আত্মীয় আমার বাড়িতে এসেছিল। দেখেন এই যে জায়গাগুলো না, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চর্চা করলেই হয়ে যাবে, এখানে মুখস্থ কোনো বিদ্যা কিন্তু চলবে না। এখানে আপনি যদি মুখস্থ করেন আপনি কিন্তু এটা পারবেন না, কখনো মুখস্থ করে মনে রাখা যায় না। এই যে ডাব্লিউএইচ যে বিষয়গুলো বা আরো যে বিষয়গুলো দেখাচ্ছি, কিছু কিছু বিষয় আছে অঙ্কের সূত্র মুখস্থ করতে হয়, কিন্তু এই ব্যাপারগুলো যদি আমরা মুখস্থ করতে যাই আমরা কিন্তু কখনোই এটা পারবো না। অর্থাৎ এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। হুম। দেখেন এখানে আমি একটা একটু একটু দেখাই, 1 মিনিট একটু ওয়েট করেন। বাজারে কেনাকাটায় ব্যবহৃত ইংরেজি শব্দ সমূহ, এই জায়গাটা আমরা একটু দেখব। মনে করেন আপনি একজন সবজি বিক্রেতা, বাজারে সবজি বিক্রি করতেছেন, বা রেস্টুরেন্টে আপনি একজন ওয়েটার, যাই আপনি ধরি না কেন। তো একজন কাস্টমার এসে আপনাকে বলছে যে এটা কি পচা? পচা মানে কি খারাপ। ইজ ইট রোটেন বা ইজ দিস রোটেন? সবাই এই শব্দগুলো একটু শুনে রাখবেন। যারা এখানে প্রবাসীরা ক্লাস করছেন তাদের জন্য খুব উপকার হবে, যখন রেস্টুরেন্টে যাবেন, বাজারে যাবেন কেনাকাটা করতে, এই কনভারসেশনটা, মানে এই শব্দ, প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদের কাজে লাগবে। এটা কি পচা? ইজ দিস রোটেন? আপনি মনে করেন শপকিপার, দোকানদার, আপনি বলছেন না এটা পচা না, নো ইটস নট রোটেন। কি বললাম? নো ইটস নট রোটেন। এটা কি সস্তা? ইজ দিস চিপ? কি বললাম? ইজ দিস চিপ? এটা কি সস্তা? হ্যাঁ এটা সস্তা। ইয়েস ইটস চিপ। কি হবে? ইয়েস ইটস। এই ইটস শব্দের অর্থ কি এখানে কেউ বলতে পারবেন? এই ইটস মানে কিন্তু এখানে ইট ইজ। ইটস মানে কি হবে? ইট ইজ। স্ক্রিন কি সবাই দেখতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট, দেখা যায় ক্লিয়ার ভাবে? স্যার দেখতে পাচ্ছি। দেখেন এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করব, আমরা স্পোকেন ইংলিশের দিকে চলে যাচ্ছি ধীরে ধীরে। এখানে অনেকেই ভর্তি হয়েছেন এই আশা নিয়ে, স্যার আপনার ব্যাচে ভর্তি হয়েছি ইংরেজি বলবো। তো আমি যে রুটিনটা দেখাচ্ছি, আমার যে প্রদর্শিত যে পথ,
এই পথটা একটু ফলো করবেন, দ্রুত ইংরেজি বলতে পারবেন। যদি কখনো আপনি বাজারে যান, আপনি মনে করেন এখানে বিদেশে থাকেন, এখানে অনেকেই রয়েছেন আমার এই ব্যাচে এই মুহূর্তে সৌদি আরব কানাডা থেকে ক্লাস করছেন, তো আমরা বাজারে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করব। এটা কি সস্তা? আপনার কাস্টমার আপনাকে প্রশ্ন করলো, ইজ দিস চিপ? আপনি বলবেন হ্যাঁ, ইট ইজ চিপ, ইয়েস ইট ইজ চিপ। আর যদি সস্তা না হয় কি বলবো? নো, ইট ইজ নট চিপ। এটা কি তাজা? আপনার কাস্টমার আপনার সবজিগুলোকে জিজ্ঞাসা করছে, ইজ দিস ফ্রেশ? এটা কি তাজা? আপনি বলছেন ইয়েস ইট ইজ ফ্রেশ। কি বললেন? ইয়েস ইট ইজ ফ্রেশ, হ্যাঁ এটি তাজা। এটা কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস, এটা কত? এটা 100 টাকা। ইট ইজ 100 টাকা। অথবা যদি বলা হয় ডলার, ইট ইজ $1, ইট ইজ $2, $3। $3 $4 কিন্তু ইউকে, ইউএসএ, কানাডায় অনেক কিছু পাওয়া যায়। আজকে একটু আগে একজনকে ক্লাস নিচ্ছিলাম, তো উনি ইউকে থেকে ক্লাস করছেন। তা বললো কি যে স্যার, এখানে পুঁই শাকের কেজি $3। পুঁই শাক আমরা খেয়ে থাকি না, পুঁই শাক চেনেন তো সবাই, একটা সবজি। তো $3 মানে বাংলাদেশে প্রায় 700-800 টাকা কেজি দাঁড়ায়। চিন্তা করেন। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? প্লিজ রেসপন্ড মাই কোয়েশ্চেন। তো তো আমি কি বললাম, ইউকে তে যারা রয়েছেন কোনো আত্মীয় স্বজন থাকলে শুনে দেখবেন যে আজকে এক মহিলা আমার ক্লাস করছে, উনি বাজারে গিয়েছে সবজি কিনতে। তো পুঁই শাক কিনলো, বললো যে স্যার বাংলাদেশি টাকায় 800 টাকা করে কেজি পড়েছে, ওখানকার $3, $3 মানে 3 টাকা। বাংলাদেশে 3 টাকায় কোনো জিনিস পাওয়া যায় নাকি বাজারে? তো বলছে যে হাউ মাচ ইজ দিস, এটা কত করে বা এটার দাম কত? আপনি বলবেন ইটস 100 টাকা বা ইটস $1, $2। এটা কি আমদানি করা? অর্থাৎ এটা কি বাইরের রাষ্ট্র থেকে আমদানি করেছেন? এর ইংরেজি কি হবে? হ্যাঁ বলেন। অবশ্যই হবে। ইট ইজ 100 টাকা। এটা আপনি এইভাবে 100টা অঙ্কে না লিখে আপনি এইভাবে বলতে পারেন, ইট ইজ 100 টাকা। এইভাবে বলা যায়, ইট কস্ট 100 টাকা। এটা কিনতে আপনার খরচ হবে 100 টাকা। ইট কস্ট 100 টাকা। দেখেন আমি বারবার বলি, ইংরেজি একটা লিটারেচার, একটা সাহিত্য। এই একটা কথা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। আপনি এটা বলতে পারেন, ইট ইজ 100 টাকা, ইট ইজ 100 টাকা। ইট ইজ বিভিন্ন ভাবে আপনি মূলত আপনার মনের অভিব্যক্তি, মনের ভাবটা বুঝিয়ে দিতে পারলেই হলো। এটাই হচ্ছে বিষয়। এটা কি আমদানি করা? ইজ দিস ইম্পোর্টেড? ভালো করে দেখেন, প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি। এই যে ইম্পোর্ট মানে আমদানি করা, ওর পরে ইডি দিয়েছি, ইম্পোর্টেড। এটা কি আমদানি করা? ইজ দিস ইম্পোর্টেড? অর্থাৎ মনে রাখবেন, এখানে কোনো সাবজেক্ট আছে কে আমদানি করেছে, কারা আমদানি করেছে? নেই। এখানে কিন্তু প্যাসিভ মুডে করতে হয়, যেখানে কর্তা খুঁজে পাওয়া যায় না। এটা কি আমদানি করা? না, ইট ইজ নট ইম্পোর্টেড। আর যদি আমদানি করা হয়, ইট ইজ ইম্পোর্টেড। দেখেন কি বলছে, এই যে কাস্টমার জিজ্ঞাসা করেছে ইট ইজ ইম্পোর্টেড, দোকানদার কি বলছে? নো, ইটস আ লোকাল প্রোডাক্ট অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের প্রোডাক্ট। অথবা সুপার শপগুলোতে দেখবেন, আমেরিকাতে, কানাডা, ইউএসএ তে, ইউকে তে প্রচুর পরিমাণে সুপার শপ রয়েছে। আমাদের দেশে গড়ে উঠেছে স্বপ্ন, তারপরে সেফ অ্যান্ড সেফ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যায়। তো দেখবেন এই সুপার শপগুলোতে অনেক বিদেশি প্রোডাক্ট, বিশেষ করে প্রসাধনী, তারপরে বিভিন্ন রকমের সাবান, এটা সেইটা, যারা সুপার শপে যায় আমি মাঝে মাঝে দেখেছি। তো কি বলছে যে নো, ইটস আ লোকাল প্রোডাক্ট। এটা একটা আমাদের স্থানীয় পণ্য। এটার দাম কত? কিভাবে বলবেন? হোয়াটস দ্য প্রাইস অফ দিস? হোয়াটস দ্য প্রাইস অফ দিস, এটার দাম কত? এটার দাম 200 টাকা। দ্য প্রাইস অফ দিস 200 টাকা। আপনি কি ডেলিভারি করেন? দোকানদার আপনাকে বলছে যে আমার হাতে তো অনেক মালামাল রয়েছে, আমি এটা বাসায় নিয়ে যেতে পারবো না, আপনি ডেলিভারি দিয়ে আসতে পারবেন? আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? ডু ইউ ডেলিভার? বলেন বলেন বলেন। হ্যাঁ এটাও হবে। অথবা এখানে হোয়াটস দ্য প্রাইস অফ দিস, এটাও হবে। আপনি যেটা বলেছেন হাউ মাচ প্রাইস ইজ দিস, এটাও হবে। অর্থাৎ প্রশ্ন, দাম জিজ্ঞাসা করতে গেলে আপনি বিভিন্ন ভাবে কিন্তু দামটা শুনতে পারেন। এখানে দামটা আপনি বিভিন্ন ভাবে শুনতে পারেন। যেমন দামের ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয় প্রায় যদি জিজ্ঞাসা করে থাকি, সেটা কিভাবে বলা যায় দেখেন আমি আপনাদেরকে বলি। যখন আমরা কোনো জিনিসের দাম শুনবো, দামের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে বলতে পারি। হাউ মাচ প্রাইস, অথবা হাউ এম আই টু পে, আমাকে কত টাকা পে করতে হবে।
পে অ্যাটেনশন, অর্থাৎ আমার দিকে একটু মনোযোগ দিন। এখানে কিন্তু কত টাকা দাম, আস্কিং, মানে কত টাকা আপনার ইয়ে, কি যেন বলা হয়, মূল্য, এটা হাউ মাস, তারপর আপনি হাউ আই হ্যাভ টু পে, বিভিন্ন ভাবে আপনি কিন্তু বলতে পারেন। তো একটি কথাকে মূলত আপনি ঘুরিয়ে যেভাবেই বলুন না কেন আপনার মনের কথাটা তাকে বুঝাতে পারলে হচ্ছে। যেমন ফরিনাররা একটা কথা জিজ্ঞাসা করে কি জানেন, টাইম প্লিজ। যদি কখনো সময় জানার দরকার হয় বলে টাইম প্লিজ। কিন্তু আমরা বাঙালিরা যদি যদি সময় জানতে চাই, এই বাক্যটাকে আমরা অনেক বড় করে ফেলি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব দিয়ে। কিভাবে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে এখন সময় কত। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এত বড় লম্বা বাক্য বলার মতো সময় তাদের হাতে থাকে না। আরেকটা কথা মনে রাখবেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এটাকে বলা হয় ফাস্ট ল্যাঙ্গুয়েজ, FAST। ফাস্ট মানে দ্রুত। দেখবেন আমাদের দেশে যখন ফরেনাররা আসে, অথবা আজকাল তো ইউটিউব বা অনেক ফরেনারদের সঙ্গে সঙ্গে এখন কথাও বলা যায়, কোনো ব্যাপার না। তো ফরেনাররা কিন্তু ওদের ওই মুখের ওয়ার্ড গুলা দ্রুত ডেলিভারি দেয়। আমি যেমন এই যে সোলো সোলো কথা বলছি না, ওরা কিন্তু দেখবেন অনেক দ্রুত কথা বলে। এই জন্য কিন্তু আমরা বুঝে উঠে পারি না। যদি একটু স্লো বলতো, তাহলে আমার মনে হয় আমরা ওদের ভাষাটা আরো বেশি ক্লিয়ার বুঝতাম। তো দেখেন আমি আমার পয়েন্টে চলে আসি। আপনি কি ডেলিভারি করেন? ডু ইউ ডেলিভার? না, আমরা ডেলিভারি করি না। নো, উই ডোন্ট ডেলিভার। উই ডোন্ট ডেলিভার। এটা কি স্থানীয় পণ্য? ইজ দিস আ লোকাল প্রোডাক্ট? না, এটা আমদানি করা। ইট ইজ ইম্পোর্টেড। কি হবে? ইট ইজ ইম্পোর্টেড, এটা আমদানি করা। এটা কি ভালো মানের? ইজ দিস অফ গুড কোয়ালিটি? দেখেন আপনি এভাবেও বলতে পারেন, ইজ দিস গুড, বা ইজ দিস ফাইন, ইজ দিস ওয়েল, ইজ দিস মার্ভেলাস, ইন ইজ দিস মাইন্ড ব্লোয়িং, বিভিন্ন শব্দ এখানে ব্যবহার করতে পারেন। ইয়েস, আপনারটাও সঠিক হয়েছে। এবার বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, এটা ভালো মানের। ইয়েস, ইটস গুড কোয়ালিটি। ইটস অফ গুড কোয়ালিটি, এটা একটা ভালো মানের পণ্য। দেখেন এই যে শব্দগুলো না, এইগুলোকে বলা হচ্ছে স্পোকেন এর পার্ট। একটা জায়গা দেখেন, এই যে দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি মাঝে মাঝে শেয়ার করে দেয় অনেকের মোবাইলে, আজকে থেকে গ্রুপও দিব। তুমি যেও না, ইউ ডোন্ট গো। তুমি বসো না, ইউ ডোন্ট সিট। তুমি খেও না, ইউ ডোন্ট ইট। তুমি করো না, ইউ ডোন্ট ডু। এখানে কি করেছি বলেন তো? ইউ এবং ডোন্ট, এটা কখনো কিন্তু আমি পরিবর্তন ঘটাইনি। আমি পরিবর্তন ঘটিয়েছি শুধু ভার্বের। কি করলাম বলেন? শুধু ভার্বের। গো, সিট, ইট, ডু, সে, গিভ, এইগুলোর উপরে শুধু আমরা পরিবর্তন করেছি। এইগুলোর উপরে আমরা শুধু পরিবর্তন করেছি, আর কিন্তু আমি কিচ্ছু করিনি। তো এই পরিবর্তনটা আমাদের খুব ভালোভাবে একটু বুঝতে হবে, তবেই কিন্তু আমরা এই টেন্স পারবো, সেন্টেন্স পারবো, সবকিছু পারবো। তো গত ক্লাসে যারা ছিলেন এখানে, আমি কি কি কোন বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কোনো টপিকস দিয়েছিলাম বলতে পারবেন? প্লিজ হেল্প মি। কোনো না টপিকস? স্যার, কালকে কোনো বিষয় মানে ওই দিন কোনো প্রেজেন্টেশনের কথা বলেন নাই, শুধু ওই প্রশ্ন জিজ্ঞেস করবেন এটা বলছিল আর কি। আচ্ছা আচ্ছা, প্রশ্ন জিজ্ঞাসা, হ্যাঁ হ্যাঁ। জি, জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এখানে প্রশ্ন একজনকে জিজ্ঞাসা করেছি, সবাইকে আমি যদি একটু প্রশ্ন করি তাহলে এখানে সবাই উত্তর দেওয়া যাবে। যেমন আমি যদি কাউকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে চাই, যেমন হোয়াট ইজ ইউর নেম, কি বলতে হবে? মাই নেম ইজ শারমিন আক্তার। তারপর যদি বলা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ইন এট দিস মোমেন্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এট দিস মোমেন্ট, এই মুহূর্তে আপনি কি খেতে চান? তো বলতে হবে নাও এট দিস মোমেন্ট আই ওয়ান্ট টু রাইস, ফ্রাইড রাইস অ্যান্ড মিট, অথবা আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, অথবা আই ওয়ান্ট টু ইট ফাস্ট ফুড এট দিস মোমেন্ট। হ্যাঁ, এই মুহূর্তে আমি এটা খেতে চাই। অর্থাৎ এখানে আমি ডিরেক্টলি প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে। তো এখানে শারমিন, আপনাকে যদি একটু প্রশ্ন করি হট বা হু দ্বারা, দেখেন আপনি তাহলে বলবেন হোয়াটস ইউর ফেভারিট কালার? My favorite color is pink and white. ইয়েস, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক অ্যান্ড হোয়াইট, অ্যাবসলিউটলি রাইট। তারপর হু ইজ ইউর ফেভারিট পারসন ইন দ্য ওয়ার্ল্ড? ইজ দেয়ার এনি পারসন, ফেভারিট পারসন? My favorite person is my husband in ইয়েস, the world. ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ। হু লাভস ইউ ভেরি মাচ, কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে ইন ইউর ফ্যামিলি? My mother loves me very much in my family. ইন মাই ফ্যামিলি। হুইচ ফ্যামিলি আর ইউ ফ্রম, বা হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি আর ইউ ফ্রম, আপনি কোন ধরনের পরিবারে বিলং করেন বা কোন ধরনের পরিবার থেকে এসেছেন?
এটা একটা সে বলেছিলাম ওই আমাদের একটা প্রেজেন্টেশনে যে স্যার। আই অ্যাম ফ্রম আ মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি অর হায়ার ক্লাস, বা যে যেমন পরিবার থেকে এসেছেন সেই পরিবারটার নাম বলতে হবে। তারপর যদি বলি হোয়েন ডু ইউ গো টু ইউর অফিস, তুমি সাধারণভাবে আপনি সাধারণভাবে কখন অফিসে যান? আই গো টু মাই অফিস at 10 p.m. 10 p.m. Yes. When do you take your dinner, কখন আপনি ডিনার করেন? I take my basically I take my dinner at 11 p.m. 11 p.m. দেখেন এই যে জায়গাটা, এখানে আমি বারবার ডু নিয়ে আসতেছি। একটা প্রশ্ন করতে গেলে আমি এটা একটু লিখে দেখাই যে এখানে ডু এর ব্যবহারটা কেন করতেছি, এই ডু এর ব্যবহারটা এখানে কি জন্য আসবে। এখানে কিন্তু আমরা অনেকেই জানি যে প্রশ্ন করতে গেলে প্রেজেন্ট টেন্সে ডু এর ব্যবহারটা করতে হয়। হোয়েন, WHEN, হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার, TAKE, টেক, OIOUR, টেক ইউর ডিনার, DINNER। আচ্ছা, এখানে আমি লিখলাম কখন আপনি আপনার ডিনার করেন। তো হোয়েন এর পর আমি ডু কেন নিয়ে আসলাম? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ আসে, সেটা সাবজেক্ট হিসাবে বসবে। তো এখানে আমার সাবজেক্ট হচ্ছে ডু, ওই সরি ইউ, এই জন্য এখানে ডু বসেছে। যদি এখানে হি হতো তাহলে এখানে ডাজ হতো। দেখেছেন, হি হলে এখানে কি হতো? ডাজ হতো। তো দেখেন আচ্ছা এই, আচ্ছা। হ্যাঁ বলেন। হুম হুম কোশ্চেনটা যখন আমরা করা হয় তখন ডাব্লিউএস কোশ্চেনটা প্রথম বসাইতে হয়। এটা সাধারণত যে প্রশ্নটা করা হবে সেই উত্তরটাই আসলে বসায়। হুম 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 কখন কখন বলি তাহলে হয় বলবে, তখন কি বলবো তখন হোয়াট বলবো, হোয়ার বলবো, আহ, কখন বলবো, মানে এরকম কোথায় বলবো, এরকম হলে এটা। আর প্রশ্ন করার জন্য সাবজেক্ট ওয়াইজ ডু, কাজ, ডিড হুম এগুলো হুম হুম এটা আপনার একদম ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ ঠিক বলেছেন আপনি, এটা ঠিক বলেছেন। তো দেখেন এই যে জায়গাটা, আমরা একটু এখানে একটু দেখে আসি, তারপর আবার আমরা এই প্রশ্ন উত্তরে যাব। এখানে আমরা বড় বড় বাক্যকে কিভাবে সম্পূর্ণ অনুবাদটা দেখেন, যে বাক্যটা উপরে একটু আগে পড়িয়েছিলাম, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। উইমেন্স আর কিপিং দেয়ার সাইন্স অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন দ্য এভরি সেক্টর অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট। তাহলে এখানে আমার সাবজেক্ট কি? উইমেন, নারীরা। ভার্ব কি? আর কিপিং, রাখছে। কোথায় রাখছে? দেয়ার সাইন্স, তাদের স্বাক্ষর। অফ স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন ইন এভরি সেক্টর, প্রত্যেক সেক্টরে। অফ দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নের জন্য। প্রথমে আপনাকে সাবজেক্ট SVO, সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে, ব্যাস হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি বললাম বলেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এই বড় বাক্যটা খুব সহজে এখানে দেখিয়ে দিব। এখানে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তর আসবে কর্মচারীগণ। উত্তর আসবে, হ্যাঁ ঠিক বলেছেন, কর্মচারীগণ। প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে এখানে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কে বা কারা দায়িত্ব পালন করে না, উত্তর আসবে কর্মচারীগণ। তাহলে কি আসবে? আর ভার্ব কি? কর্মচারীগণ কি করে না, সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে উত্তর আসবে দায়িত্ব পালন দায়িত্ব করে। পালন করে না। দেখেছেন? এইভাবে সবাই একটু কথা বলেন, আমারও ভালো লাগবে। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট কি পেলাম? কর্মচারীগণ। ভার্ব বের করার জন্য সাবজেক্টকে প্রশ্ন করেন তারা কি পালন করে না, দায়িত্ব পালন করে না। আসুন বাক্যটি ভেঙে সাজাই। কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, এইটুকের ইংরেজি কি হবে? দ্য এমপ্লয়িজ, দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম, সম্পাদন করে না, দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদের দায়িত্ব, প্রপারলি। কি দাঁড়ালো? দ্য এমপ্লয়িজ ডু নট পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি। অর্থাৎ কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করে না। সঠিক হ্যাঁ, দায়িত্ব পালন করে। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, এর ইংরেজি কি হবে?
ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস, ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এই যে, হ্যাঁ বলেন। হুম, হ্যাঁ হ্যাঁ, না আমি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি এই যে এইটুক বলছি যে শুধু এইটুকের ইংরেজি কি হবে, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, দেখেন কালার করেছি, এইটুকের ইংরেজি হবে ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস। হুম। আচ্ছা, সঠিক জবাবদিহিতা না থাকায়, আমি কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি বাক্যটা, বড় বাক্য তো তাই। সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। কি বললাম? সঠিক জবাবদিহিতা না থাকায়, ডিউ টু মানে কারণে বা না থাকায় কি, ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। আর এরপরে আসেন অ্যাডভার্বিয়াল অতিরিক্ত অংশ, প্রশাসনে। কি হবে? প্রশাসনে, ইন অ্যাডমিনিস্ট্রেশন। এই যে প্রশাসন, এ এ রয়েছে না, এ কারের জন্য এখানে ইন হলো, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন অ্যাডমিনিস্ট্রেশন। দেখছেন? তাহলে এখানে পুরো ল্যাক মানে অভাব, LAC কে ল্যাক, ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি। তো সবসময় একসাথে বসে, এটা মানে একটা মেবি ফ্রেজাল। ফ্রেজ, ইয়েস ইয়েস, হ্যাঁ, যারা পড়াশোনা করে দেখছেন বোঝা যায়। ল্যাক অফ মানে অভাব, এটা একটা ফ্রেজ, ঠিক বলেছেন। প্রচুর ফ্রেজ মুখস্থ করবেন, একসময় ফ্রেজের একটা, ফ্রেজ এন্ড ক্লজের যখন ক্লাস নেব তখন একটা শীট পাঠাই দিব। ফ্রেজ যেমন বাই ডিন্ট অফ, বলে বা গুণে, যেমন সে মেধার বলে চাকরিটা পেয়েছিল, হি গট দ্য জব বাই ডিন্ট অফ হিজ মেরিট, হি গট দ্য জব বাই ডিন্ট অফ হিজ মেরিট, সে তার মেধার বলে চাকরিটা পেয়েছিল। বাই ডিন্ট অফ মানে বলে বা গুণে। তো দেখেন এখানে বড় বাক্যটা কি হলো ইংরেজি ট্রান্সলেশন, প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এটা কি হলো? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। এইবার ভার্ব দেন, ডু নট পারফর্ম। দেখেন বড় বড় বাক্য সহজে কিভাবে করে ফেলা যায়। আমি কেবল সাবজেক্ট বসাইছি। বলেন। হ্যাঁ, ওই ডু নট তো লং ফর্মে লিখেছি, আপনি শর্ট ফর্মে ডোন্ট পারফর্ম এটা দিলে কোনো ভুল নাই। ঠিক আছে, তবে ও, দি এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ এটাও হচ্ছে। আমি আপনাদের নিয়মে কি দেখিয়েছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব বসে, তো এই জায়গাটায় আপনি ভার্ব দিলেও দিতে পারেন, এই যে ফাঁকা করে দিলাম এইখানে, দ্য এমপ্লয়িজ ডোন্ট পারফর্ম ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা দিলেও হবে। আবার এই যেখানে যে কথাটা বললাম, EMPLEOIE, এস, অর্থাৎ এখানে কি বলেছি, এই যে জায়গাটাতে এখানে বলেছি, জাস্ট ওয়েট, দ্য এমপ্লয়িজ ইন মোস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশনস ডোন্ট পারফর্ম, এই ডোন্ট পারফর্মটা আমি এই টোটাল সাবজেক্টটা বসানোর পরে দিয়েছি, কোনো সমস্যা নেই, আপনি মাথায় দিতে পারবেন। তারপর কি, দেয়ার রেসপন্সিবিলিটিস, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পালন করে না কি, কি পালন করে না, দেয়ার রেসপন্সিবিলিটিস প্রপারলি, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। কেন করে না? ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনে সঠিক জবাবদিহিতা নেই। দেখবেন অনেক অফিস আদালতে এই বাস্তব কথাটা কিন্তু মানে প্রায় ফলপ্রসূ হয়। সেখানে আপনি গেলে ঘুষ বাণিজ্য আরো নানান নানান, ওগুলো আর বলতে চাচ্ছি না। তো এই সেই কথাটা এখানে বলা হয়েছে যে প্রশাসনে সঠিক জবাবদিহিতা না থাকার কারণে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। এই যে জায়গাটা, এই যে ভেঙে ভেঙে দেখালাম, প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট পেয়েছি কর্মচারীগণ, তারপরে ভার্ব পেয়েছি দায়িত্ব পালন করে না, তারপর কি পেয়েছি, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, কেন করে না, সঠিক জবাবদিহিতা না থাকায়। আর কিসে করে না, প্রশাসনের, ইন অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ডিউ টু ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমে সাবজেক্ট বের করেছি, তারপর ভার্ব বের করেছি, তারপর অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়ালস যোগ করেছি। দেখেছেন, সম্পূর্ণ বাক্যটা কিন্তু এটা দাঁড়ালো। এইটা দেখেন, এটা নিজেরা করেন তো, চাকরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই। আমার মতো যারা আছেন, আমার কিন্তু চাকরি মোটেও ভালো লাগে না, তো আমি ব্যবসা করতে চাই ভবিষ্যতে। তো এই যে বিষয়টা, চাকরির বাজার মন্দা থাকায় আমি ব্যবসা করে স্বাবলম্বী হতে চাই, এখানে সাবজেক্ট কি আসবে, সাবজেক্ট হচ্ছে আই, এই যে আমি, আর ভার্ব কি, অন্ট।
ওয়ান্ট অথবা উড লাইক টু, দেখেন আই ওয়ান্ট, উড লাইক টু, সাবজেক্ট এবং ভার্ব একসঙ্গে বসিয়ে দিলাম। আই উড লাইক টু, আমি চাই। ইয়েস, আই উড লাইক টু সেলফ ডিপেন্ডেন্ট, কি হতে চাই? সেলফ ডিপেন্ডেন্ট। কি করে সেলফ ডিপেন্ডেন্ট হব? ডুইং বিজনেস। হ্যাঁ, ডুইং বিজনেস। আমি কি করে সেলফ ডিপেন্ডেন্ট হব? ডুইং বিজনেস। কিভাবে হব, মানে কি কারণে হব? ডিউ টু, ডিউ টু ব্যাড জব মার্কেট। এই যে এই বাক্য দুইটা দেখেন, ডিউ টু ব্যাড জব মার্কেট, চাকরির বাজার মন্দা থাকার কারণে। অর্থাৎ পুরো বাক্যটা কি দাঁড়ালো? আই উড লাইক টু বি সেলফ ডিপেন্ডেন্ট ডুইং বিজনেস ডিউ টু ব্যাড জব মার্কেট। বড় বড় বাক্য যখন সাজাবেন এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। প্রথমে সাবজেক্ট নিয়ে আসবেন, তারপর অবজেক্ট দিবেন, তারপর ভার্ব দিবেন। দেখবেন জায়গাগুলা খুব ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে, খুব ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা ওই টেন্স সেন্টেন্স যদি ভালোভাবে বুঝি এই ডায়লগ গুলো করতে পারবো। এখানে ডায়লগ এটা দিয়ে দিব আপনাদের আজকে। কি হে রহিম, বা কি হে করিম, বা কি করিম কেমন আছো তুমি? করিম বলছে আমি ভালো আছি, তুমি কেমন আছো রহিম? রহিম বলছে তুমি কোথায় যাচ্ছো? করিম বলছে আমার দোকানে যাচ্ছি। রহিম বলছে ব্যবসাপত্র কেমন চলছে? করিম বলছে ভালো নয়, আজকাল কোনো রকমে চলছে। রহিম বলছে কেন, কি হলো? করিম বলছে আজকাল মন্দা চলছে। এই ডায়লগটা আমরা কি একটু বাংলা করতে পারি? কেউ বলতে পারবেন? সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার? রহিম, হাউ আর ইউ করিম, তুমি কেমন আছো করিম? করিম বলছে ভালো, আই অ্যাম ওয়েল, অ্যান্ড ইউ রহিম? রহিম তুমি কেমন আছো? রহিম বলছে হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? করিম বলবে আমার দোকানে। তাহলে কি করিম কি বলবে? আই এম গোয়িং টু মাই শপ, আই এম গোয়িং টু মাই শপ। রহিম বলছে ব্যবসাপত্র কেমন চলছে? হাউ ইজ গোয়িং ইয়োর বিজনেস, হাউ ইজ গোয়িং অন ইয়োর বিজনেস? করিম বলছে ভালো নয়, নট সো গুড, আজকাল কোন রকম চলছে। দেখেন এইগুলো বাংলা পড়বেন, পড়ার পরে এখান থেকে ইংরেজি দিয়েছি উত্তরে, দেখেন নিচে। এই যে রহিম বলছে হ্যালো, হাউ আর ইউ করিম? করিম বলছে আম ফাইন, হাউ আর ইউ রহিম? রহিম বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? করিম বলছে মাই শপ, কি বলছে? মাই শপ। রহিম বলছে হাউ ইজ ইউর বিজনেস, তোমার ব্যবসা কেমন চলছে? করিম বলছে নট গুড, ভালো চলছে না। ইটস ভেরি ডাল দিস ডেজ, বর্তমানের দিনগুলোতে আমার ব্যবসা খুবই মন্দা যাচ্ছে। রহিম বলছে হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার? এই দেখেন হটস না, এটা কিন্তু হোয়াট ইজ। তো হোয়াট ইজ কে আমি কি লিখেছি? এখানে হটস লিখেছি লং ফর্মে, লং ফর্মে থেকে আমি শর্ট ফর্মে করেছি হটস দ্য ম্যাটার। এই যে টুকিটাকি বিষয়গুলো এইগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কখন লং ফর্ম হচ্ছে, কখন শর্ট ফর্ম হচ্ছে। এইগুলা যদি ভালোভাবে ক্যাচ করতে পারেন দেখবেন আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। অনেকে এটা বুঝতে পারে না যে স্যার এখানে হটস কেন হলো, এটা হচ্ছে হট ইজ। তো এই হোয়াট ইজ এর আইটা কেটে দিয়েছি, লং ফর্মটাকে আমি শর্ট ফর্ম করেছি। করিম বলছে ডিপ্রেশন হ্যাজ অ্যাফেক্টেড এভরিবডি, মনে করেন করোনার পরে করিম এই কথাটা বলছে, কি বলছে যে বর্তমানে ডিপ্রেশন সবাইকে গ্রাস করেছে। রহিম বলছে ওফ, দ্যাটস দ্য ট্রবেল, তাহলে এটাই তোমার ব্যবসার সমস্যা? করিম বলছে দিস ইজ আ ক্রাইসিস ইন বিজনেস, ব্যবসার সমস্যা বর্তমানে এইটাই। রহিম বলছে ডোন্ট লস হার্ট, এইটুকের বাংলা কি কেউ বলতে পারবেন? ডোন্ট লস হার্ট। হতে যাচ্ছে। না, ডোন্ট লস হার্ট, না না না, এইটার অর্থটা হচ্ছে তুমি বিশ্বাস হারিও না, বা তুমি দুর্বল হয়ে পড়ো না। হার্ট মানে কি, আমাদের বুকের ভিতরে হার্ট থাকে না বাম পাশে, তাই বলছে ডোন্ট লস হার্ট, তুমি মানে নিরাশ হইও না। কে বলছে? রহিম। গড ব্লেস, গড হেল্পস দোজ হু হেল্প দেম সেলফ, যারা নিজেরা চেষ্টা করে স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করে। করিম বলছে ইয়েস, বাট আই অ্যাম সো হেল্পলেস দ্যাট আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক বোথ ইন্ডস মিট। রহিম বলছে আই হ্যাভ সিম্প্যাথি উইথ ইউ, তোমার প্রতি আমার সহানুভূতি রয়েছে। ওয়েল, হোয়ার ইজ ইউর ব্রাদার দিস ডেজ, তোমার ভাই কোথায় আছে? করিম বলছে হি ইজ ইন মাদ্রাসা, সে মাদ্রাসায় রয়েছে। রহিম বলছে হোয়াট ইজ হি ডুইং দেয়ার, সেখানে সেই দেখেন কোন বাক্য, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, ইংরেজি না, প্রত্যেকটা সেন্টেন্স অ্যানালাইসিস করে শিখতে হয়। কি বলছে? হোয়াট ইজ, কি বলছে এখানে? হোয়াট ইজ হি ডুইং দেয়ার, সে সেখানে কি করছে? এটা কোন টেন্স কে বলতে পারবেন? হোয়াট ইজ হি ডুইং দেয়ার?
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, দেখছেন, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা টেন্স শিখতে পারি। আমি কিন্তু সবাইকে আপনাদের একটা কথা বলি, যখন মনে করেন আপনি বসে রয়েছেন, আপনি দোকান থেকে একটা খাবার কিনে এনেছেন, দোকানদার আপনাকে একটা কাগজে করে খাবার দিল, একটা মোড়ক বা প্যাকেট, ওইটা কিন্তু ইংরেজিতে লেখা। খাবারটা খাওয়ার পরে আপনি ওই কাগজটা ফেলে দিবেন না, ওইটা ভালো করে পড়বেন। ওখান থেকেও আপনি কিছু শিখতে পারেন। একটা প্রবাদ রয়েছে না, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা আপনাদের বিশ্বাস হয়? তো মনে করেন ওই খবরের কাগজ বা ওই মোড়ক, ওই পেপার, ওই যে প্যাকেটটি, ওইটা ইংরেজিতে লেখা রয়েছে। তো আপনি কিন্তু ওখান থেকে ইংরেজি পড়ে ইংরেজি শিখবেন। ওখান থেকে কি শিখবেন? আমার কথাটা মনে রাখবেন যে স্যার বলে দিয়েছে প্রত্যেকটা বাক্য, যেমন এই যে বললাম এই বাক্যটা কোন টেন্স, হোয়াট ইজ হি ডুইং দেয়ার, সে সেখানে কি করিতেছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তাহলে এখান থেকে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারি। এবার এখানে হট কোন পার্টস অফ স্পিচ, ইজ কোন পার্টস অফ স্পিচ, হি কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা কিন্তু এইভাবে আপনারা খুঁটে খুঁটে বের করতে পারেন। এর এই সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ, এগুলো কিন্তু দেখতে হবে। এইভাবেই কিন্তু ইংরেজি শিখতে হয়। তারপর দেখেন, হি ইজ গেটিং ট্রেনিং ইন প্রিন্টিং টেকনোলজি। করিম বলছে যে আমার ভাই তো মাদ্রাসায় রয়েছে, কারণ সে সেখানে প্রিন্টিং টেকনোলজির উপরে একটা প্রশিক্ষণ নিচ্ছে। যে হি ইজ গেটিং ট্রেনিং, এই গেট ভার্বের ব্যবহারটাও খুব মারাত্মক ইংরেজিতে। এই দেখেন কি লিখলাম, হি ইজ গেটিং ট্রেনিং। দেখছেন এখানে কিন্তু দুইটা কন্টিনিউয়াস না, মনে রাখবেন। এই এই ট্রেনিংটা কিন্তু এখানে, ট্রেনিং শব্দটার সঙ্গে এমনি আইএনজি বসে সব দিন, ট্রেনিং বানানটাই কিন্তু এমন। আর এই গেটিং বসেছে কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্বের পর আইএনজি বসে না, আই অ্যাম ইটিং, হি ইজ গোয়িং। এই দেখেন এখানে ইজ আছে। আর গেট মানে কিন্তু পাওয়া, সে ট্রেনিং পাচ্ছে, ট্রেনিং নিচ্ছে অথবা ট্রেনিং পাচ্ছে। কিসের উপর ট্রেনিং নিচ্ছে? প্রিন্টিং টেকনোলজির উপরে। কিসের উপরে বলেন? প্রিন্টিং টেকনোলজির উপরে। এইভাবে এই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে আরো অনেক বাক্য দিয়েছি। একটা উপহার কিনছেন, সেই ব্যাপারে বাইং আ প্রেজেন্ট। বিক্রেতা, বলুন আপনি কি চান? ক্রেতা বলছে উপহার দেওয়ার জন্য আমার একটা সুন্দর ঘড়ি চাই। বিক্রেতা বলছে ছেলেদের না মেয়েদের? ক্রেতা বলছে মেয়েদের। বিক্রেতা বলছে দয়া করে এই দিকে এসে এইগুলো একটু দেখুন, এই শোকেসে সব রকমের মেয়েদের ঘড়ি রয়েছে। ক্রেতা বলছে ধন্যবাদ। শোকেস দেখতে দেখতে ক্রেতা তখন বলছে আমাকে ওই চতুর্থটা একটু দেখান। বিক্রেতা বলছে নিশ্চয়ই, এই দেখুন। ক্রেতা বলছে বেশ সুন্দর, দাম কত? বিক্রেতা বলছে 280 টাকা। দেখছেন এই যে কনভারসেশন না, এইভাবেও কিন্তু ইংরেজি খুব সুন্দর করে শেখা যায়। এখানে নিচেই দেখেন উত্তরটা দিয়েছি। শপকিপার বলছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইংরেজরা অর্থাৎ ফরেনাররা কিন্তু দোকানে কেউ গেলে প্রথমে এইভাবে বলে। বাসে বসে রয়েছেন বা আপনার পাশে অপরিচিত কেউ আসলো, তারা কিন্তু প্রথমে বলে ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। কাস্টমার বলছে আই ওয়ান্ট আ গুড ওয়াচ ফর গিফট, আমি গিফট দিব আমার গার্লফ্রেন্ডকে, তো আমি একটা সুন্দর ঘড়ি চাই। শপকিপার বলছে লেডিস আর জেন্টস, কি পুরুষদের না মহিলাদের? কাস্টমার বলছে আর লেডিস ওয়াচ প্লিজ, দয়া করে একটি লেডিস ঘড়ি দেখান। এইগুলো পড়বেন, পড়ে পড়ে একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন আপনারা অনেক শিখতে পারছেন। অনেক গ্রামারের জায়গাটা কম বেশি আমরা সবাই জানি। এখানে তো আমরা কেউ ছোট না যে আমরা 3-তে 4-এ পড়ি, আমাদেরকে গ্রামারটা খুব ভালো করে দেখতে হবে। তারপরও তো আমি প্রতিনিয়ত গ্রামার আপনাদেরকে দেখাই, দেখাই না? তো গ্রামারের জায়গাটা যেখানে যেখানে সমস্যা, সেই জায়গাটাও দেখাবো, পাশাপাশি আমরা কথা বলা শিখবো। কি আমার সঙ্গে আপনারা একমত তো? জি স্যার। তো এইভাবে দেখেন, আসলে আরেকটা জিনিস কি জানেন, এই কথাটা বলতে নেই তারপরও বলি, যতটুকু পরিশ্রম করে পড়াই, যতটা আপনাদের পিছনে সময় ব্যয় করি বা করতে চাই, আপনারা আরো আমাকে প্রশ্ন করবেন। হোয়াটসঅ্যাপে যখন ক্লাসে থাকি না বাইরে, তখন বলবেন স্যার এইটা কি ওইটা কি। অর্থাৎ টিচারকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়, টিচারকে পরিশ্রম করিয়ে। টিচার তো ডাক্তারের কাছে গিয়ে আমি যদি রোগের বর্ণনা না দিয়ে ডাক্তারের সামনে চুপচাপ বসে থাকলাম, ডাক্তারকে আমার মুখ দেখে বুঝবে আমার ভিতরে কি হয়েছে? বুঝবে না। তো টিচারকে বলেন।